সুপ্রিয় শ্রোতা, কৃষক কিষানী ভাই বোনেরা এবং আমাদের অনুষ্ঠান যারা শুনতেছেন FM 100.8 মেগাহার্টজ বাংলাদেশ বেতার কক্সবাজারের ফেসবুকে যারা লাইভ দেখতেছেন এবং শুনতেছেন, আপনাদের সবাইকে কৃষি বিষয়ক অনুষ্ঠান সোনালী প্রান্তরের ফোন ইন প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লোকমান হাকিম। প্রিয় শ্রোতা, কৃষক কিষানী ভাই বোনেরা এবং আপনারা যারা দেখতেছেন এবং শুনতেছেন, আপনারা জানেন প্রতি মঙ্গলবার আপনাদের জন্য আমরা ফোন ইন প্রোগ্রাম পরিচালনা করে থাকি। এই ফোন ইন প্রোগ্রামের মাধ্যমে আপনারা আপনাদের কৃষি, মৎস্য কিংবা প্রাণী সম্পদের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদেরকে ফোন দিয়ে থাকেন এবং আমরা বিশেষজ্ঞ মহোদয়দের মাধ্যমে চেষ্টা করি আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য। হয়তো আমাদের এই পরামর্শ থেকে আপনাদের লাভবান হয় এবং চেষ্টা করে যাই যে সঠিক পরামর্শ দেওয়ার জন্যে। আজকেও আমরা কৃষি বিষয়ে আপনাদেরকে ফোন ইন প্রোগ্রাম পরিচালনা করব। যাদের বর্তমানে মাঠে ফসল আছে, যেমন বোরো ধানের বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় মৌসুম ধান উৎপাদনের বোরো মৌসুম। এই মৌসুমে অনেকেই চারা রোপণ করতেছে অথবা এখন বীজতলার শেষ পর্যায়ে আছে এবং অনেক জায়গায় রোপণও হয়ে গেছে। এরকম অবস্থায় আছে। কৃষিতে ধানের কোনো সমস্যা থাকলে অনেকে আম বাগান, আমে এখন মুকুল আসতেছে এবং মুকুল আসবে, এরকম অবস্থায় আছে। লিচু বাগানে মুকুল আসতেছে এবং আবার আসবে, সামনে আসবে, এখনও ফুল সময় হয় নাই। এবং যাদের অন্যান্য বাগান আছে, সেটা মালটা, লেবু, পেঁপে, পেয়ারা, আনারস, যে কোনো বাগানি যারা আছেন এবং মাঠে সবজি যারা চাষ করেন, শীতকালে সবজির বিশাল সমারোহ সময়, এই সময়টাতে যাদের সবজিতে বিভিন্ন সমস্যা আছে, সেটা বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন, মরিচ, এরকম যাদের সমস্যা আছে, আপনারা ফোন দিতে পারেন। কৃষি বিষয়ে কোনো সমস্যা যদি থাকে, আপনারা আমাদের একটা নির্দিষ্ট নাম্বার আছে, ওই নাম্বারে ফোন দিয়ে পরামর্শ নিতে পারেন। আমি নাম্বারটা বলতেছি: 01812771333। এই নাম্বারে ফোন দিয়ে আপনারা কৃষি বিষয়ে আজকে পরামর্শ নিতে পারেন। নাম্বারটা আপনাদের সুবিধার জন্য আবারও বলতেছি আমি: 01812771333। এই নাম্বারে ফোন দিয়ে কৃষি বিষয়ে পরামর্শ নিতে পারেন। আমরা ফোন ইনের পাশাপাশি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে। বর্তমান সমসাময়িকের জন্য খুব চ্যালেঞ্জিং বিষয়, যেটা নিরাপদ ফসল উৎপাদন। কৃষিতে জৈব প্রযুক্তি, নিরাপত্তা, উদ্ভিদ ও প্রাণী, এই বিষয়েও আমরা আলোচনা করব এবং আপনাদেরকে আলোচনার পাশাপাশি ফোনে বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য মাঠ পর্যায়ে অভিজ্ঞ ব্যক্তি, কক্সবাজারের খুবই পরিচিত অভিজ্ঞ ব্যক্তি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার, রামু, কক্সবাজার। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ লোকমান ভাইকে। আমি সর্বপ্রথম আলোচনায় যাওয়ার আগে আমাদের কৃষক ভাইদেরকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। কারণ এই লোকমান ভাই ইতিপূর্বে আপনাদেরকে বলেছেন যে এখন কিন্তু কৃষিকাজের কিন্তু স্পেশালি কিন্তু বোরো মৌসুম এবং শীতকালীন বিভিন্ন শাকসবজির একটা ভরা মৌসুম। এই মৌসুমে যে আপনাদের সাথে একটা ফোন ইন প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি, তার জন্য আমি এই লোকমান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কক্সবাজার রেডিও সেন্টারকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রামু কক্সবাজারের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয় জৈব কৃষি নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনারা জানেন যে আমরা কৃষিক্ষেত্রে বর্তমানে আমরা রাসায়নিকের উপর যেভাবে নির্ভরশীলতা হয়ে পড়েছি, কিন্তু যেটা সামনে যত দিনে যাচ্ছে কিন্তু আমরা শারীরিকভাবে, মানসিকভাবে আমাদের বা ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে যে আমরা কিন্তু এখন কিন্তু ঝুঁকিতেই আছি। যেহেতু আমরা যেটা নিয়মিত কিন্তু আমাদের শাকসবজি, ফলমূল, যেটা আমাদের নিয়মিত দৈনন্দিন খাদ্য তালিকায় কিন্তু আমাদের এই ফুডগুলি কিন্তু না হলে কিন্তু মানুষের জীবনেই চলে না। প্রত্যেকটা ফুডের ক্ষেত্রে যদি এটা বিষক্রিয়ার মানে এই ধরনের একটা সন্দেহ যদি থাকে, এবং আছেই কিন্তু এখন বর্তমানে চলমান, তাইলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অত্যন্ত ঝুঁকিতে থাকবে। তাই আমরা স্পেশালি কিন্তু আমাদের কৃষক ভাইদেরকে বলবো যে আমরা সেই রাসায়নিক ঝুঁকি কমিয়ে কিভাবে আমরা জৈব প্রযুক্তিতে আমরা কৃষিকাজ করতে পারি এবং কৃষিকাজে আমরা জৈব প্রযুক্তি কীভাবে প্রয়োগ করতে পারি, আজকে আমরা সেই বিষয়ে আমরা একটু কথা বলবো। আলোচনার আগে জৈব প্রযুক্তি, আমি একটু আগে বলেছি জৈব প্রযুক্তি,
অনেকে কৃষকরা, অনেকে যারা শ্রোতা যারা আছেন জানতে চাইবে যে জৈব প্রযুক্তিটা আসলে কি রকম হবে। আচ্ছা, আসলে জৈব প্রযুক্তি আমরা কিন্তু এই মিনিংয়ে বলতেছি যে জৈব প্রযুক্তি, হ্যাঁ অর্থাৎ জীব থেকে যে সমস্ত জিনিসগুলি আসে সেইগুলি দিয়ে কিন্তু মূলত চাষবাস করা। হ্যাঁ অর্থাৎ বাজারে আমাদের যে রাসায়নিক সারগুলি আছে সেই রাসায়নিক সার বলেন এবং রাসায়নিক যে সমস্ত কীটনাশক আছে সেই কীটনাশক বলেন, অর্থাৎ রাসায়নিক বিভিন্ন দ্রব্যকে অ্যাবাউট করে অর্থাৎ বাদ দিয়ে পরিহার করে পরিহার করে আমরা জৈব প্রযুক্তি বা জৈব উপকরণকে কাজে লাগিয়ে যে চাষাবাদ আমরা করে থাকি সেটা হচ্ছে কিন্তু মূলত জৈব প্রযুক্তি বা অর্গানিক তার এগ্রিকালচার। মানে আপনার উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন অঙ্গজ যে মানে উপাদানগুলো ব্যবহার উচ্ছিষ্টাংশ করে, বা যে সমস্ত উচ্ছিষ্টাংশ রয়েছে এবং উপাদানগুলো ব্যবহার করে ধান যে কোনো ফসল উৎপাদন এবং ওইটার রোগ এবং পোকা দমনে সবকিছুতে ব্যবহার করার পদ্ধতিতে হচ্ছে জৈব প্রযুক্তি। হ্যাঁ। আসলে এটা এখানে মজার বিষয় হচ্ছে যে আমরা কিন্তু আসলে দিন দিন কিন্তু আমরা আপডেট যে প্রযুক্তির যে কথা বলতেছি, এখন আমরা কৃষিক্ষেত্রে কিন্তু জৈব প্রযুক্তি এটা কিন্তু একটা আজ থেকে প্রায় 30-40 বছর আগের কিন্তু কি আগে যখন আমার দাদারা কৃষিকাজ করতো, আমার দাদারা যখন কৃষিকাজ করতো তখন কিন্তু কোনো রাসায়নিক কিন্তু উপাদান ছিল না, কিন্তু তখন কিন্তু 100% কিন্তু জৈব প্রযুক্তিতেই কিন্তু মূলত চাষাবাদ হতো, যার দরুন তৎসময়ে কিন্তু মানুষের শারীরিকভাবে তখন কিন্তু কোনো কঠিন রোগ কিন্তু ছিল না। কিন্তু আজকে আপনি দেখেন এখন আমাদের সর্দি কাশি যে সমস্ত নিয়মিত যে রোগগুলি আমাদের হয়, এখন কিন্তু ক্যান্সারটা কিন্তু সেই রকম রূপেই ধারণ করছে, মনে হচ্ছে যে একটা কন্টিনিউ জেনারেল রোগ এরকম কিন্তু হয়ে গেছে। এটার একমাত্র কাজ হচ্ছে আমরা সেই জৈব প্রযুক্তিকে হারিয়ে আমরা 100% রাসায়নিকের উপর নির্ভরশীলতার কারণেই কিন্তু আজকে এই পরিস্থিতি। কিন্তু তাই আমি সম্মানিত কৃষক ভাইদেরকে বলবো যে আমরা একটু কিন্তু কি রাসায়নিকের পাশাপাশি কিভাবে রাসায়নিকটাকে একটু অ্যাভয়েড করে কিন্তু আমরা জৈব প্রযুক্তিকে কাজে লাগাতে পারি। এখন কথা হচ্ছে যে আসলে আমরা কিভাবে এটা কিন্তু কাজে লাগাবো, যে জৈব প্রযুক্তিটা আমরা কিভাবে কিন্তু কি আমরা মাঠে প্রয়োগ করব। হ্যাঁ, এখানে বর্তমানে যারা রাসায়নিকের প্রতি আকৃষ্ট, সেটা হতে পারে রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক অথবা ছত্রাকনাশক অথবা রাসায়নিক যে কোনো উপাদান ব্যবহার থেকে আপনারা কিভাবে দূর হয়ে আসতে পারেন। আগের যুগে যে একটু আগে বলছিলেন যে 30-35 বছর আগে আমাদের বাবা দাদারা কিন্তু চাষ করতো রাসায়নিক সার ব্যবহার না করে। যে আমাদের প্রতি বাড়িতে গরু ছিল, ছাগল, মুরগি ছিল এবং গরুর গোবর ওনারা প্রায় সময় ব্যবহার করতো। সেখান থেকে যা ফলন হতো সেগুলো কিন্তু খুবই নিরাপদ ফসল ছিল এবং যার দরুন তাদের কিন্তু অত রোগ বালাই ছিল না। আপনি একটু আগেই বললেন যে ক্যান্সার বর্তমানে আমাদের সর্দি কাশির মতো অবস্থা হয়ে গেছে, যে প্রতি বাড়িতে এরকম রোগী আছে, ডায়াবেটিস এমন মারাত্মক রোগের আক্রান্ত রোগী আছে প্রত্যেক বাড়িতে। এইগুলো কিন্তু আমাদের খাদ্যাভ্যাস থেকে, নিরাপদ খাদ্যাভ্যাস না থাকার কারণে এই রোগগুলো আমাদের দেখা দিচ্ছে। তাই আমরা এই যে নিরাপদ খাদ্য কিভাবে উৎপাদন করতে পারি, নিরাপদ খাদ্য উৎপাদন করে আমরা রোগ বালাই থেকে কিভাবে আবার সে আগের ভালো পরিবেশে নিয়ে যেতে পারি, সেদিকে আমাদের কৃষক ভাইদেরকে চিন্তা করতে হবে। এখানে প্রথমে তাদেরকে এই যে রাসায়নিক সার ব্যবস্থাপনা থেকে বের হয়ে আসার জন্য তাদের প্রথম কাজটা কিরকম হওয়া উচিত? না, সেই জন্য আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে কৃষি বান্ধব সরকার, উনি কিন্তু কি আমাদের কৃষি মিনিস্ট্রি থেকে এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কিন্তু আমরা একটা প্রকল্প কিন্তু আমাদের রয়েছে, যে যেমন সেফ ক্রপ প্রোডাকশন IPM এর উপর কিন্তু একটা প্রকল্প রয়েছে। IPM এটার কনসেপ্টটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ সুনির্দিষ্ট কোনো একটা পদ্ধতি ব্যবহার না করে যখন ফসলের যে পদ্ধতিটা ইউজ করলে কিন্তু কি আমি রাসায়নিকটাকে অ্যাভয়েড করে কিন্তু আমার ফসলটা ম্যানেজমেন্ট করতে পারবো, এইটাই প্রয়োগ করার নামে কিন্তু কি আসলে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা বা আমরা যে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের কথা বলতেছি। তো সেক্ষেত্রে লোকমান ভাই যেটা বলেছেন যে সেটা হচ্ছে যে আমরা কিভাবে কিন্তু আসলে আমরা এই রাসায়নিকটাকে অ্যাভয়েড করে আমরা অর্গানিকটা কিভাবে আমরা প্র্যাকটিস করব। তো সেক্ষেত্রে করতে গেলে আমাদের কৃষক ভাইদের জন্য আমি বলবো যে সেটা হচ্ছে যে আমরা এখন কিন্তু বড় কিন্তু অলরেডি আমরা রোপণ শুরু করে দিয়েছি, ঠিক আছে, রোপণ শুরু করে দিয়েছি এবং কিছু চলমান আছে, আর কিছুদিন পরে কিন্তু রোপণটা শেষ হবে। কিন্তু এই ক্ষেত্রে যেমন জমি চাষাবাদের ক্ষেত্রে একটা টেকনিক আছে, যেমন জমি চাষাবাদ আমরা যখন ধানটা কিন্তু আমরা আমনটা যখন কর্তন করে ফেললাম, এখন কিন্তু বড় শুরু হয়েছে, এখন কিন্তু সব জায়গায় যেখানে জমি কর্ষণ করা হয় নাই ওখানে নাড়াগুলি কিন্তু এখন শুকিয়ে গেছে। আমরা কিন্তু নাড়াগুলি কিন্তু আমরা পোড়াইতে পারি, পোড়াইয়ে দিতে পারি। নাড়াগুলি পোড়াইয়ে দিলে হয় কি আপনার ওই যে আমনের যে ফসল ছিল, ফসলের মধ্যে যে ক্ষতিকর পোকামাকড় এবং রোগের যে জীবাণুগুলি ছিল
তাইলে কিন্তু আপনার মনে করেন এটা যখন নাড়াটা যখন একটা তাপ তৈরি করবে, কিন্তু এটা যখন আপনি আগুন দিয়ে যখন জ্বালিয়ে দিবেন তখন মাটির ভিতরে একটা তাপ তৈরি হবে। এটার কারণে মাটির মধ্যে যত ক্ষতিকর জীবাণু আছে এবং ক্ষতিকর যে সমস্ত পোকামাকড়ের ডিম কীড়া এরকম আছে এগুলি কিন্তু মারা যাবে। তাইলে অর্থাৎ এটা হচ্ছে আমি ফসলটা ইনিশিয়েটিভ অর্থাৎ শুরু করার আগেই আমার জমির মধ্যে যে বালাইগুলি ছিল আমি এটা অঙ্কুরে বিনষ্ট করে দিচ্ছি। এটা একটা টেকনিক, কিন্তু এখানে কিন্তু রাসায়নিক কোনো দ্রব্য কিন্তু ব্যবহার করতে হচ্ছে না, কোনো কীটনাশক অ্যাপ্লাই করতে হচ্ছে না, কাজও করতে হচ্ছে না, খুব ইজি একটা ব্যাপার, কোনো পয়সা খরচের ব্যাপার নেই। আবার মনে করেন নাড়াগুলি যখন পড়ে গেল ওখান থেকে যে ছাইটা তৈরি হলো, ছাইয়ের মধ্যে কিন্তু আমরা জানি ওখানে কিন্তু পটাশ রয়েছে। অর্থাৎ আমরা যে এমওপি সার ব্যবহার করি, হ্যাঁ, মিউরেট অফ পটাশ, যেটা আমাদের কৃষক ভাইরা লাল সার হিসাবে কিন্তু চিনে, ওই ওখানে যে খাদ্য উপাদানটা আছে কিন্তু এই ছাইয়ের মধ্যে কিন্তু সেই খাদ্য উপাদানটা কিন্তু থাকে। এবং এই ছাইটা যখন কিন্তু মাটির সাথে যখন আপনার মিশিয়ে অর্থাৎ চাষের সময় তখন মাটির মধ্যে একটা লোজিং অর্থাৎ মাটিটা কিন্তু নরম থাকে কিন্তু। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার বাড়ি হচ্ছে এই তুলা বাগান আর কি। তুলা বাগান। হ্যাঁ, আপনার নাম? জি, আমার নাম বশির আহমদ। হ্যাঁ বশির ভাই, আপনার প্রশ্নটা করেন এবার। আমার প্রশ্ন হচ্ছে আমার মানে ধরুন আফগানি মতো বেগুন ক্ষেত আছে বুঝছেন, হ্যাঁ বেগুন গাছে এই খরাগুলো আসছে বুঝছেন, হ্যাঁ খরাগুলো আসার আগে ওই ফুল আছে না, ফুলের থেকে পোকা ঢুকে ঢুকে একটু কি হয়ে যাচ্ছে, ফাঁকাগুলো বেঁকা হয়ে যাচ্ছে, আগাগুলো ডুলি ডুলি পড়ে যাচ্ছে রোদের মাঝে। হ্যাঁ। তখন আমি কি ইয়া করতে পারি এটা? এখন আপনার আগা পরে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, উপরের দিকে দেখা যাচ্ছে, নিচের দিকে সতেজ আছে, উপরের দিকে পাতাগুলো মরে মরে যাচ্ছে, এই তো ভেঙে মানে পোকা ঢুকে ভেঙে ছিঁড়ে ফেলতেছে। দেখলে ভিতরে একটা পোকা থাকে আর কি। এটা একটা বেগুনের কাঠুই পোকা বলা হয়। বেগুনের সবচেয়ে মারাত্মক পোকা যেটা, সেটা হচ্ছে এই কাঠুই পোকা। আমি 2 বছর এখন করতেছি, 2 বছরে বেগুন ক্ষেত করতেছি আমি, কিন্তু র্যামো ক্যান্ডারম্যানের ভিতরে কাজ করি বুঝছেন, হ্যাঁ কৃষিমা দেখাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওখানে তো আমার বেগুন খাতে আমার বড় অফিসারে দিচ্ছে এখন, কিন্তু আমি কোন একটাই কি করতে পারিনি। গেল বছরে করছিলাম, এবছরে করছি, এবছরে বিপদে পড়ে গেছে। আপনি পরামর্শ নেন, খুবই ভালো। আপনি শুনে রাখুন এবং ফাঁসে যে হাত খাতা কলম তাকে একটু লিখে রাখার চেষ্টা করুন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আপনি আছে। শুনুন ভালো করে। হ্যাঁ আচ্ছা, আমাদের এই কৃষক ভাইয়ের যে সুন্দর প্রশ্নের জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই বর্তমানে নট অনলি এটা আমাদের কক্সবাজার, এটা সারা বাংলাদেশের একটা সমস্যা বেগুনের জন্য। হ্যাঁ এই বেগুনের এই পোকাটার নাম হচ্ছে কিন্তু উনি যদি সত্যিকার অর্থে যেভাবে বলেছেন এটা যদি হয়ে থাকে যে বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারী পোকা। হ্যাঁ, বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারী এই পোকার জন্য সারা বাংলাদেশে লক্ষণ এটা কোটি কোটি টাকার কিন্তু পেস্টিসাইড বা ওই যে বালাইনাশক, যে আমরা যে কীটনাশকের কথা বলতেছি কৃষকেরা এটা ব্যবহার করে। কিন্তু আমরা শুধু এই পোকা থেকেই যদি ফসলকে কিন্তু বাঁচাইতে পারি, কোটি কোটি টাকা বাংলাদেশের টাকা কিন্তু বাঁচবে, কৃষকের টাকা বাঁচবে। তাহলে সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, আপনারা কিন্তু এটা সবার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু দরকার। বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারী পোকা, অর্থাৎ বেগুন গাছ আপনি রোপণের পরে যখন বেগুন গাছটা মাটির সাথে যখন সেট আপ হয়ে নতুন কুশি জন্মানো যখন শুরু করে, তখন থেকে কিন্তু এই মূলত এই পোলাটার কিন্তু আবির্ভাব হয়, কিন্তু এটা শুরু হয়। কিন্তু এটা প্রথমে কিন্তু কচি ডগার মধ্যে আক্রমণ করবে, তারপর কচি ডগা থেকে যখন আপনার ফুল আসবে তখন ফুলের মধ্যে আক্রমণ করে, ফুল থেকে যখন ফল হয় আবার ফলের মধ্যে আক্রমণ করবে। অর্থাৎ এটা বেগুনের শুরু থেকে বেগুনের জীবনকাল শেষ হওয়ার আগ পর্যন্ত এই পোকাটা কিন্তু কি বেগুন খেতে কিন্তু আক্রমণ করে, জীবন সার্কেলের সাথে মিলিয়ে হ্যাঁ ওটা আক্রমণ করে কিন্তু। তাহলে এই বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারী পোকা, আপনারা যেটা বলতেছেন যে বেগুনটা যখন আপনি নেন বা কাণ্ডটা যখন ছিলেন ভিতরে একটা পোকা দেখা যায়, আসলে পোকাটা এইভাবে আসে না, পোকাটা আসে সেটা বাইরে থেকে উড়ে আসে। এটা প্রাপ্তবয়স্ক যখন থাকে এটা প্রজাপতির মতন থাকে, একটু সাদা পাকার উপরে কিন্তু আপনার একটা ওই যে কালো বেগুনি এই ধরনের কিন্তু একটা মানে স্পট থাকে। কিন্তু আপনার সম্মানিত কৃষক ভাইরা ওই স্পটটা দেখেই বুঝবেন যে আপনার ক্ষেতের মধ্যে কিন্তু ফল এবং ডগা ছিদ্রকারী পোকার আবির্ভাব কিন্তু হয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমত আমরা কিন্তু শুরুতেই বললাম যে আজকে আমরা আলাপ করবো কিন্তু স্পেশালি কিন্তু অর্গানিক এগ্রিকালচার বা জৈব কৃষির উপরে, কিভাবে আমরা নিরাপদ ফসল উৎপাদন করতে পারি। প্রিয় কৃষক ভাইরা, ওখানে আপনি সরাসরি কোনো রাসায়নিক কীটনাশক আপনি যাবেন না। আপনি না গিয়ে কী করবেন, আপনি প্রথমত যখন খেতে গেলেন এটা কিন্তু তখন সব গাছের মধ্যে কিন্তু আসবে না, হয়তো 2-1টা গাছে কিন্তু দেখা যাবে। 2-1টা গাছে দেখা দেওয়ার সাথে সাথে আপনি হাত দিয়ে যে আগাটা আক্রমণ করেছে ওই আগাটা ছিঁড়ে কিন্তু ভিতরে পোকাটা দেখা যাবে, কিন্তু ওটা ছিঁড়ে আপনি এটা মেরে ফেলে, হাত দিয়ে ঘষে মেরে ফেলে আপনি মাটির সাথে পুঁতে দিবেন। হ্যাঁ, আপনি এটাও করতে পারেন। এবং সবচেয়ে বেটার হয় কিন্তু এখন একটা
খুব ভালো একটা প্রযুক্তি, সেটা হচ্ছে যে সেক্স ফেরোমন ফাঁদ, অর্থাৎ পোকাটাকে ফাঁদে ফেলে মারা। তো সেক্স ফেরোমন ফাঁদ মানে এটা কিন্তু অনেকে আমার কৃষক ভাইয়ের এটা জাদুর ফাঁদ হিসাবে আপনাদের কাছে কিন্তু পরিচিত। এই সেক্স ফেরোমন ফাঁদ আপনি স্থানীয় যে সমস্ত কীটনাশকের দোকানগুলি আছে ওখানে দোকানেও পাওয়া যায়, অথবা আপনার এলাকায় যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ভাইয়েরা যারা কিন্তু কর্মরত আছেন, আপনি তাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কিন্তু যোগাযোগ করলেই কিন্তু জিনিসটা আপনি পেয়ে যাবেন, বা কোথায় থেকে পাবেন, কিভাবে পাবেন, এটা পেয়ে যাবেন। অনেক সময় কিন্তু আমাদের উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকেই কিন্তু কি বিভিন্ন জৈব প্রদর্শনীর উপরে কিন্তু এই 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 ওষুধগুলি কিন্তু আপনার সেক্স ফেরোমন ফাঁদগুলি কিন্তু তাদেরকে ফ্রিলি দেওয়া হয় কিন্তু। আপনি যদি উপসহকারীর সাথে যোগাযোগ করেন, উপসহকারী কৃষি কর্মকর্তা ভাই বোনদের সাথে, তাহলে আপনি এই সাপোর্টটা কিন্তু তাদের কাছ থেকে পেয়ে যেতে পারেন। তো এটা হচ্ছে, এটা আপনাকে কিন্তু ওই কোটাটা দিতে হবে যখন থেকেই বেগুন গাছে যখন ব্রাঞ্চ তৈরি হবে, অর্থাৎ পোকাটার আবির্ভাব যখন হবে তখন থেকে আপনাকে কিন্তু কি বিঘা প্রতি মিনিমাম 15 থেকে 20টা যদি আপনি দেন, কোনো ক্ষেত্রে কিন্তু আপনি 10-12টা দিলেও কিন্তু হয়। ঠিক আছে, এই পরিমাণ কোটা যদি আপনি প্রতি বিঘা মানে 33 শতক, অর্থাৎ যদি এক কানি হিসাব করেন তাহলে আপনাকে 15টা ব্যবহার করতে হবে। আপনি পুরাটা জমিতে যদি এরকম 10-15টা যদি সেক্স ফেরোমন ফাঁদ যদি আপনি স্থাপন করেন, তাহলে ওই যে বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারী পোকা আপনার খেতে না আসে, ওই পটের ভিতরে যাবে। ওই পটের ভিতরে একটা কিন্তু লিউর থাকে কিন্তু, মানে তাবিজের মতো একটা লিউর থাকে কিন্তু। ওই লিউরটার মধ্যে যে ওষুধটা থাকে সেটা কিন্তু কি আপনার ওই যে এই বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারী পোকার যে সমস্ত পুরুষ পোকাগুলি আছে, শুধু পুরুষ পোকাগুলি কিন্তু মূলত ওখানে আকৃষ্ট হয়ে সেক্স ফেরোমন ফাঁদে যাবে। ফাঁদে গিয়ে কিন্তু ওখানে 2-4 পাক ঘুরপাক খেয়ে কিন্তু নিচে কিন্তু সাবানের পানি দেওয়া থাকে, সাবানের পানিতে যখন পড়ে যাবে তখন সে মারা যাবে কিন্তু। তাহলে আপনার কোনো কীটনাশক ব্যবহার করতে হলো না। এখন আমার কৃষক ভাইদের কিন্তু কি একটা প্রশ্ন থাকতে পারে যে দেখেন স্যার, যে এই পুরুষ পোকা না মারা গেল, স্ত্রী পোকা কি আক্রমণ করবে না? এখন তো বংশ বিস্তার করে কিন্তু স্ত্রী পোকা। এখন কথা হচ্ছে যে কিন্তু আসলে পুরুষ পোকা যখন মারা যাবে তখন পুরুষ আর স্ত্রীর মিটের পরে যে বাচ্চা বা ডিম যে তৈরি হয়, কিন্তু ওই স্ত্রী পোকা যখন আপনার মিট হতে পারবে না, সে ডিম যদি পেরেও দেয় বা ডিম যদি ওখানে ছাড়েও, কিন্তু ডিম থেকে আর বাচ্চা হবে না। ওই যে আমাদের লোকালি স্থানীয় একটা কথা আছে না, ওই যে মুরগ মুরগি যদি একসাথে কিন্তু না থাকে, সে ডিম কিন্তু কি এগুলি দিয়ে কিন্তু আর বাচ্চা হয় না। ঠিক আছে, 21 দিন রাখেন, 30 দিন রাখেন, কিন্তু দোকান থেকে আর বাচ্চা হবে না, এগুলি রিজেক্ট হয়ে যাবে। ঠিক সেম কিন্তু এক্ষেত্রেও কিন্তু যখন আপনার পুরুষ পোকাগুলি যখন মারা যাবে, তখন যৌন প্রক্রিয়াটা যখন ঘটবে না, তখন কিন্তু ওই ডিম থেকে কিন্তু বাচ্চা বের হবে না। কত সুন্দর ব্যবস্থা দেখেন। ইয়েলো ট্রাফও ইউজ করতে পারে। হ্যাঁ, ইয়েলো ট্রাফও ইউজ করতে হ্যাঁ, পারে। ইয়েলো ট্রাপ আছে। ইয়েলো ট্রাপের মধ্যে স্পেশালি কিন্তু বেগুনের যে সমস্ত শোষক পোকাগুলি আছে, যেমন এপিড আছে, জেসিড আছে, ঠিক আছে, জাপ পোকা, যেগুলি উড়ন্ত জাপ পোকা এই ধরনের থাকে, এগুলি বেশি আকৃষ্ট হয়। ইয়েলো ট্র্যাপ এবং পোকার কিন্তু আরেকটা সবচেয়ে প্রিয় কালার হচ্ছে কিন্তু হলুদ কালার। ঠিক আছে, আমরা কিন্তু এটাও কিন্তু ইউজ করতে পারি, লোকমান ভাই যেটা বলেছে। তাইলে আমরা বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারী পোকার জন্য যখন বেগুন গাছে যখন আপনার ব্রাঞ্চ তৈরি হবে, তখন সেই ইনিশিয়েটিভ পর্যায়ে দিতে হবে কিন্তু আপনার। তখন থেকে আমরা এই সেক্স ফেরোমন ফাঁদটা আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। যদি করি তাহলে আমাদের রাসায়নিক ওখানে যেতে হবে না কিন্তু। একটা বিষয়, কৃষকদের ইয়েলো ট্রাফ এবং ফেরোমন ফাঁদ দুইটাই ব্যবহার করলো, তারপরেও যদি কিছু পোকা মানে সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে, এই অবস্থায় যদি দেখা যায় না, পোকা বলতে এখানে কিন্তু আমরা স্পেশালি বেগুনের যে পোকাটার কথা বলতেছি, বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারী পোকা, সেক্স ফেরোমন ব্যবহার করার পরে যদি আপনার যদি আরও সন্দেহ থাকে তাইলে কিন্তু আপনি না, আমি রাসায়নিকের দিকে এখনো যাচ্ছি না। কারণ হচ্ছে যে আমরা ওখানে কিন্তু আপনার আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া, পাকা মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু একটা ট্র্যাপ তৈরি করা যায়। যেমন 100 গ্রাম মিষ্টি কুমড়া আপনি তেঁতলে নিয়ে ওখানে আপনার 2-3 ফোঁটা কিন্তু কি রাসায়নিক কীটনাশক, যেগুলি আপনারা কিন্তু আপনাদের নাম মনে রাখার কোনো দরকার নাই, যে সমস্ত কীটনাশকের কোনো গন্ধ নেই, এই ধরনের গন্ধবিহীন 2-3 ফোঁটা আপনি কিন্তু 100 গ্রাম ওই মিষ্টি কুমড়া যে ফেস্ট বানালেন ওখানে দিলেন। ওইটা একটা ট্রেতে করে, আপনার যে ক্ষেত আছে ওইটা ট্রেতে করে কিন্তু আপনি হলুদ, কিন্তু ট্রেটা হতে হবে কিন্তু হলুদ কালারের, ওখানে আপনি এটা দিলে দেখবেন যে তখন কিন্তু কি ওই মাছ, এই যে আপনার বেগুনের ডগা ফল ছিদ্র করে এবং মাছি পোকা, স্পেশালি যে মাছি পোকাও কিন্তু আক্রমণ করে, এই মাছি পোকাগুলো কিন্তু এখানে আকৃষ্ট হবে, কিন্তু আকৃষ্ট হলে কিন্তু কি আপনার ওই মাছি পোকাটাও কিন্তু মারা গেল সাথে। ঠিক আছে, এখন সর্বশেষ না একটু এটা বল, সর্বশেষ যে রাসায়নিক আমরা কিন্তু আইপিএমের একটা কনসেপ্ট আমরা বলি, সর্বশেষ যেটা পন্থা, যখন আমি দেখবো যে আমার ইকোনমিক্যালি কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, মানে আর্থিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হব, তখন আপনি রাসায়নিক ব্যবস্থার ওইদিকে যাবেন।
তখন কিন্তু আপনার রাসায়নিক ব্যবস্থার ওখানে গেলেও কিন্তু আপনাকে ওসমানি পদ্ধতিতেই কিন্তু আপনার রাসায়নিক এই কীটনাশকটা ব্যবহার করতে হবে। মানে তো এক- সঠিক মাত্রায় মানে সঠিক সময়, সঠিক মাত্রা, সঠিক ওষুধ, সঠিক নিয়ম, এই 6টা নিয়ম ফলো করেই আপনাকে যদি আপনি কীটনাশক স্প্রে করেন তাহলে কিন্তু কি আপনি পরিবেশসম্মতভাবে কিন্তু স্প্রে করলেন। এবং কতদিন একটা ডিউরেশন আছে কিন্তু যে কোনো ওষুধের কিন্তু, ঠিক আছে, ওই দিনটা অতিক্রম করার পর আপনি ফসল উঠালেন তাহলে আপনি কিন্তু নিরাপদ থাকবেন কিন্তু, নিরাপত্তা। ঠিক আছে। আমরা এভাবে কিন্তু কি এক্ষেত্রে কোন কীটনাশক সেই ইউজ করবে? এক্ষেত্রে যেমন মনে করেন আপনার এখন বাজারে কিন্তু স্পেশালি আমি বেগুনের জন্য বলতেছি, বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারী পোকার জন্য যেমন ট্রেজার নামে একটা কিন্তু ওষুধ আছে, আমরা এটা ব্যবহার করতে পারি। তারপরে আপনার ভলিউম ফ্ল্যাক্সি নামে কিন্তু একটা ওষুধ আছে, তারপরে নাইট্রো আছে, ঠিক আছে। আমরা এই সমস্ত ওষুধগুলি কিন্তু কি আমরা ইচ্ছা করলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো সবচেয়ে বেটার আপনি যদি আপনার ক্ষেতটা আপনাদের স্থানীয় পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে ওনাদের পরামর্শ নিয়ে, স্পেশালি ওনাদের পরামর্শ নিয়ে এবং ওনাদের দ্বারা আপনি কিন্তু এটা ভিজিট করাবেন যে সত্যিকার অর্থ আসলে কোন পোকা বা কিসের আক্রমণে কিন্তু মূলত সমস্যাটা তৈরি হয়েছে। তাইলে আপনি সমস্যাটা তার মানে সঠিক আমাদের- সিলেকশন করে কিন্তু সঠিক ব্যবস্থাটা নিতে পারবেন। আমাদের কৃষক ভাই বেগুনের যে সমস্যা নিয়ে আপনি প্রশ্ন করছিলেন, আপনার প্রশ্নের উত্তর আশা করি একেবারে লম্বা ভালো করে আপনাকে দেওয়া হয়েছে যে আপনি সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন, যেটা জাদুর তাবিজ বলে থাকে, জাদুর বাক্স বলে থাকে এটাকে। তো এটা প্রতি বিঘাতে 10 থেকে 12টি ফাঁদ দিতে হবে। এটা কিন্তু ফাঁদটা দিতে হয় আপনার বেগুনের আগা থেকে 1 হাত উপরে দিতে মানে হবে, যাতে দেখা যায়, যাতে ওই যে উপরে দেখা যায়। পোকাগুলো উড়ে উড়ে ওইখানে আসতে পারে এই জন্য। আর সাথে ইয়ালো ট্র্যাপ, যেটা মানে হলুদ রঙের একটা ওই যে অনেক রকম আঠাযুক্ত একটা ট্র্যাপ আছে, ওইটাও ব্যবহার করতে পারেন সাথে। তারপরেও যদি আপনার যদি ভালো না হয় সেক্ষেত্রে একটু আগে একটা মিশ্রণ কথা বললেন যে মিষ্টি কুমড়া, যে একেবারে লাল মিষ্টি কুমড়া যেটা আছে, ফাঁকা মিষ্টি কুমড়া, এটা 100 গ্রাম মিষ্টি কুমড়াকে আপনি ফেস্ট করে ফেলবেন, একেবারে তেতলিয়ে ফেস্ট করে ফেলবেন। ফেস্ট মানে একেবারে মিহি করে ফেলবেন আর কি। তো এটা ময়দার যে আমরা কামিল যেভাবে বানাই এরকম করে ফেলতে হবে, একটু নরম করে। তারপরে এটার সাথে সামান্য বাজার থেকে একটা কীটনাশক নিয়ে আসে, যে কোনো একটা কীটনাশক নিতে পারেন, একটু গন্ধ ছাড়া কীটনাশক আনবেন, এনে ওইটার সাথে 4-5 ফোঁটা দিবেন। দেওয়ার পরে আপনার পার্শ্ববর্তী বাড়িতে যদি থাকে কোনো প্লাস্টিকের হলুদ ধরনের একটা কোনো যদি গামলা থাকে, ছোট গামলা হতে পারে, অথবা আপনার নারকেল কাটার পরে যেটা নারকেলের যেটা আছে কৌটা আছে, নারকেলের যেটা কৌটা আছে, এটাও ব্যবহার করতে পারেন। তবে উপরে হালকা একটা ছায়া দেওয়ার চেষ্টা করবেন, একটু উপরে গিয়ে, কারণ আপনার সূর্যের আলো যদি পড়ে সেক্ষেত্রে এটা শুকিয়ে যাবে, তখন আর পোকা খাইতে পারবে না শুকাই গেলে। এই জন্য একটু উপরের দিকে গিয়ে, মধ্যখানে খালি রেখে উপরের দিকে গিয়ে একটু আপনারা ছায়া দেওয়ার চেষ্টা করবেন। তাও এই ফেরোমন ফাঁদের মতো আগা থেকে একটু উপরে গাছের আগা থেকে একটু উপরে দিবেন, এই পদ্ধতি অবলম্বন করবেন। এরপরেও যদি আপনার ভালো না হয় 3টা কীটনাশকের কথা বলছি আপনাকে, যে ট্রেজার, ভলিউম এবং নাইট্রো, এই 3টার যে কোনো একটা কীটনাশক সঠিক মাত্রায় সঠিক সময়ে, আপনার বোতলের গায়ে লেখা আছে কিন্তু মাত্রা কত দিতে হবে, এবং সময়টা হচ্ছে আপনার বিকাল 2টার পর থেকে, মানে সূর্যের ঠিক মাথার উপরে উঠার পরে দিতে হবে, আর এই সময়ে দেওয়া যাবে না। 2টার পর থেকে স্প্রে করবেন, ভালো করে স্প্রে করবেন, গোড়া আগা ভালো করে। এবং স্প্রে করার 1 সপ্তাহ কিংবা 10 দিনের ভিতরে ওই বাগান থেকে কোনো বেগুন বাজারজাত করা যাবে না, বিক্রি করা যাবে না এবং খাওয়া যাবে না। এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, তবে লোকমান ভাই, আমি একটা স্পেশালি আমাদের কৃষক ভাইদের জন্য বলবো যে যেহেতু আমরা জৈব কৃষি নিয়ে কথা বলতেছি, এখন যেহেতু বুড়ো মৌসুমে কিন্তু এই আপনার খুব ঝাঁকজমক করে কিন্তু আমাদের কৃষক ভাইরা কিন্তু জৌলুসের সাথে কিন্তু ধান রোপণ করে যাচ্ছে। তবে আমি কৃষক ভাইদেরকে বলবো যে সেটা হচ্ছে যে আপনারা ধান রোপণের সাথে সাথে প্রতি এক কানি জমিতে আপনি 10-12টা করে কিন্তু আপনি পার্সিং দিবেন, খুঁটি। এটা পার্সিংটাও কিন্তু জৈব কৃষির কিন্তু একটা অংশ, কিন্তু এটা একটা টেকনিক কিন্তু পোকা দমনের জন্য। তা আপনারা খুঁটি দিবেন এই জন্য যে এই যে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকার যে কথা বলেছেন, ঠিক সেম এই ধরনের একটা পোকা কিন্তু দানের আছে, যে দানের সেটা হচ্ছে কিন্তু আপনার ওই যে দানের মাজরা পোকা। ওই দানের মাজরা পোকাটাও কিন্তু এই পোকার মতন কিন্তু বাইরে থেকে উড়ে আসে। যখন আপনি ধানে খুঁটি দিবেন তাইলে ওখানে কিন্তু পাখি বসবে, আমরা শালিক পাখি বলি, দেশুয়া পাখি বলি, যেগুলি আমাদের লোকালি কিন্তু বলি, ওই পাখিগুলি দেখবেন যে আপনার আসরের সময় এবং সকালের টাইমে, এই 2 টাইমে কিন্তু তারা উড়ে উড়ে কিন্তু ওই শাখার মধ্যে কিন্তু বসবে, কিন্তু পাখির বসার কোনো সুযোগ নাই বিদায় কিন্তু তাহলে সেই ব্যবস্থাটা হচ্ছে না। ওটা ওখানে বসলে সে কিন্তু দেখবেন যে একদিকে মিনিমাম চতুর্দিকে সারাউন্ডিং তার দৃষ্টিটা কিন্তু থাকে কিন্তু ওই পাখির,
তো যেখানে কিন্তু এই পোকাটা দেখবে সে সো মেরে কিন্তু পোকাটা খেয়ে ফেলবে। খেয়ে ফেলবে। তাহলে একটা মাজরা পোকার, পূর্ণবয়স্ক একটা মাজরা পোকা ধানের খেয়ে ফেলা মানেই প্রায় 400 থেকে 750 ডিম সে পারে কিন্তু। তাহলে 750টা কীড়া কিন্তু ওখান থেকে বের হবে। তাহলে চিন্তা করে দেখেন, তাও 8 থেকে 10 দিনের ব্যবধান। হ্যাঁ 10 দিনের ব্যবধানে কিন্তু আপনার, ঠিক আছে। তাহলে দেখেন কৃষক ভাই শুধুমাত্র এই একটা কুটি, এখানে কিন্তু পয়সার দরকার নাই, একটু মানসিকতার দরকার কিন্তু। তাহলে আমি বলবো যে কক্সবাজারের সবাই যারা শুনছেন, সবাই কিন্তু যারা বোরো ধান চাষ করেন, আপনারা অনুগ্রহপূর্বক ধান রোপণের সাথে সাথে প্রতি কানিতে বা প্রতি বিঘাতে 10 থেকে 15টা কিন্তু কি আপনি খুঁটি আপনার বিভিন্ন নির্দিষ্ট দূরত্বে 20 থেকে 30 ফিট দূরে দূরে আপনি একটা একটা করে খুঁটি পুঁতে দিবেন, যাতে পাখি বসতে পারে। আপনার কথার সাথে আমি একটু মিলাই বলি যে প্রিয় শ্রোতা, যারা বোরো ধান চাষ করতেছেন, আপনারা কিন্তু সবাই ভালো বীজ সংগ্রহ করেছেন এবং অনেক পদ্ধতি অবলম্বন করে অধিক ফলন ঘরে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। কৃষকদের ভিতরে এখন প্রতিযোগিতা হয় যে কে বেশি ফলন নিয়ে আসতে পারে কানিতে। তো এই যে একটু আগে যেটা ফার্সিং প্রযুক্তির কথা বলেছেন, আপনারা কিন্তু ফোকা দেখা যাওয়ার পরে কিন্তু কুটি দেন, কৃষি অফিসারের পরামর্শে আপনারা কুটি দেন, এটা কিন্তু ভুল সিদ্ধান্ত। আপনারা ধান এই যে 3বার চাষ করার পরে কিন্তু আপনারা ধান রোপণ করতেছেন, 3বার চাষ করার পরে ওখানে সার দিচ্ছেন এবং মই দিয়ে সমান করে তারপরে রোপণ করতেছেন। এই অবস্থায় কিন্তু আপনারা যদি কুটি ফুতে দেন, আপনারা জমিতে কিন্তু 3বার চাষের পরে ফোকা কিন্তু অনেক কমে গেছে, অনেকগুলো মরে যাবে এবং ধানের ফোকাগুলো উপরে উপরে দেখা যাবে। এই অবস্থায় যদি আপনারা কুটি ফুতে দেন অথবা ফার্সিং করে দেন, প্রতি কানিতে আপনার 12 থেকে 15টা প্রতি কানিতে যদি আপনারা কুটি ফুতে দেন, তাহলে দেখা যাবে ওই যে ধেসুয়া ফাঁকি যেগুলো আছে, এগুলা যেহেতু সারা ছোট আছে এবং সরাসরি মাটির উপরে দেখা যাবে, তখন এই পোকাগুলো সহজে খেয়ে ফেলতে পারবে। আগামী 1 মাস পরে যে একটা পোকা থেকে কোটি কোটি পোকা বের হবে, রিসাইক্লিং অনুযায়ী তাই হয় রিসাইক্লিং কিন্তু। অনুযায়ী, যে একটা পোকা থেকে 10 থেকে 12 দিন পরে কিন্তু 400 মতো ডিম ছাড়ে, ওইখান থেকে যে নষ্ট হয়ে যদি 300 ডিম বেঁচে থাকে, 300 পোকা আসবে। এগুলো আবার 10 থেকে 12 দিন পরে আবারও 300 করে পোকা দিবে। তার মানে চিন্তা করে দেখুন, 1 মাস পরে একটা পোকা থেকে কত কোটি পোকা হবে। এই জন্য আপনারা ধান রোপণের সাথে সাথে আপনারা ডাল পুঁতে দেওয়ার চেষ্টা করুন। আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে জৈব প্রযুক্তি নিয়ে কৃষকদের কি পরামর্শ দেওয়ার আছে আপনার? না, আমি যেটা বলবো অ্যাট লাস্ট আমাদের কৃষক ভাইদেরকে, জৈব কৃষির ক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা জিনিস কিন্তু রিক্যাপ করে চলে গেছি, যে সেটা হচ্ছে যে উপকারী বিভিন্ন যে পোকামাকড়, আমরা সবসময় এখানে ক্ষতির কথাই বলেছি। অ্যাট লাস্ট আমি যেটা বলবো যে আমাদের কৃষিক্ষেত্রে যে সময়, নট অনলি কৃষিক্ষেত্রে, আল্লাহ পাক যত কিছু তৈরি করেছেন, এখানে 18,000 মখলুকাত, প্রত্যেকটা জিনিস কিন্তু মানুষের কল্যাণেই তৈরি করা হয়েছে। এখানে ঠিক সেম কিন্তু আপনার ফসলের ক্ষেত্রেও কিন্তু আমাদের উপকারী পোকামাকড় রয়েছে। আমরা উপকারী পোকামাকড়গুলি কিন্তু সংরক্ষণ করার জন্য কিন্তু আমাদের কৃষক ভাই ব্যবস্থা নিতে হবে, এবং উপকারী পোকামাকড়গুলি চেনার কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে। স্থানীয় আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা, আমি বারবার বলেছি, ওনাদের সহযোগিতায় আপনারা এটা চিনবেন, জানবেন, এবং সেই অনুযায়ী কিন্তু আপনি যদি রাসায়নিক কোনো ব্যবস্থা নেন, সেই অনুযায়ী কিন্তু রাসায়নিক ব্যবস্থা নেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। সুপ্রিয় শ্রোতা, কৃষক কিষানী ভাই বোন, আপনারা ফোন দিচ্ছেন, আমরা রিসিভ করতে পারতেছি না। আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাবো। খুদা হাফেজ।